হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো ফার্স্ট পেজে কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। হাউ 3 লাখ টিউলিপ ব্লুমড ইন দিল্লি। তো দিল্লিতে সম্প্রতি টিউলিপ ফুলের চাষ হয়েছে এবং ব্যাপকভাবে হয়েছে, সেটাকে এখানে ফার্স্ট পেজে তুলে ধরা হয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ এইভাবে, কারণ এটা কিন্তু যথেষ্ট দামি একটা স্টিক। According to NMDC sources, the cost of a single tulip bulb was between rupees 25 and 30, with a total approved cost of 87 lakh of the 120.69 crore NDMC horticulture budget for 23-24 second year tulip plantation in the city. তো এটা খুব গুরুত্বপূর্ণ। Over the past week, picture of Delhi tulip in bloom have been shared across social media and WhatsApp group. City resident passing by Shantipat in the diplomatic enclave runners hunt Nehru Park, the Lodi Garden, where history and modernity meet, have all marveled at the sight. তো এখানে আমরা চিত্রটা দেখলে বুঝতে পারবো এরকম ধরনের আরও বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন শহরে এটা কিন্তু নেওয়া যেতে পারে। তো এটা নাতিশীতোষ্ণ অঞ্চলের একটা গাছ, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের বিভিন্ন প্রজেক্ট কিন্তু বিভিন্ন শহরে নেওয়া যেতে পারে। ইন্ডিয়ান হেল্পার ডাইজ ইন রাশিয়ান ওয়ার জোন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ফ্যাক্ট। 23-year-old man from Gujarat who was hired as a security helper by the Russian army was killed in a Ukrainian airstrike on Wednesday in the Donetsk region in the Russia-Ukraine border. Another Indian worker who escaped the attack told the Hindu. তো এখানে ভারতীয় একজন মারা গিয়েছেন ইউক্রেন রাশিয়া ওয়ারে। তিনি সরাসরি এখানে ইনভলভ ছিলেন না, হেল্পার ছিলেন। তো যাই হোক, এটা কিন্তু একটা কনসার্নিং বিষয়। আচ্ছা, এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, একটা সার্ভে রয়েছে, সেন্টার ডিসক্লোজ কি কনজাম্পশন সার্ভে ফাইন্ডিং। এখানে আমরা অনেক কিছু তথ্য জানতে পারবো যেটা অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যাবাউট 11 years, দ্য গভর্নমেন্ট on Saturday released the broad finding of the All India Household Consumption Expenditure Survey carried out between August 22 to July 23. All India Household Consumption Expenditure Survey, যেটা 2022 থেকে 2023 জুলাই এর মধ্যে করা হয়েছে, আগস্ট 22 থেকে জুলাই 2023 মধ্যে করা হয়েছে। তো সেটা কিন্তু 11 বছরের মধ্যে ফার্স্ট টাইম রিলিজ করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, দ্য সার্ভে উইল প্লে আ কি রোল ইন রিভিউইং ক্রিটিক্যাল ইকোনমিক ইন্ডিকেটর। তো এটা কি করবে, বিভিন্ন ইন্ডিকেটরগুলো ফাইন্ড করতে সাহায্য করবে। বিভিন্ন যে ইন্ডিকেটরগুলো কি আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জানা যাবে, পভার্টি লেভেল জানা যাবে, কনজাম্পশন প্রাইস ইনফ্লেশন, কনজিউমার প্রাইস ইনফ্লেশন সিপিআই, এটাও জানা যাবে। দ্য হাউসহোল্ড কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভে ইজ ইউজুয়ালি কন্ডাক্টেড বাই দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তো এই সার্ভেটা করা হয় কার মাধ্যমে? হাউসহোল্ড কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভেটা করা হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের মাধ্যমে প্রত্যেক 5 বছর অন্তর। মোস্ট ইম্পর্টেন্ট। হাউএভার, ফাইন্ডিং অফ দ্য লাস্ট সার্ভে কন্ডাক্টেড ইন 17-18 soon after the demonetization of high value currency note and the implementation of goods and services were never released after the government cited data quality issue. তো যেহেতু এই সময় ডিমনিটাইজেশন এবং জিএসটি এসেছিল, সেই জন্য এই যে সার্ভেটা 5 বছর আগে যেটা করা হয়েছিল, আগের 5 বছরের সার্ভেটা, সেটা রিলিজ করা হয়নি। তো সেই জন্য বলা হচ্ছে যে 11 বছর পরে এই তথ্যটা রিলিজ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। ইম্পর্টেন্ট ফিগার এখানে কি দেখা যাচ্ছে, অ্যাজ পার দ্য লেটেস্ট সার্ভে দ্য অ্যাভারেজ মান্থলি পার ক্যাপিটা কনজিউমার এক্সপেন্ডিচার ইন দ্য ইন্ডিয়ান হাউসহোল্ড রোজ বাই 33.5% সিন্স 2011-12 ইন আরবান হাউসহোল্ড 3,510, with rural Indian MPC seeing a 40.42 increase over the same period to hit rupees 2008. তো শহরাঞ্চলে এটা বেড়েছে 40.42 এবং গ্রামাঞ্চলে বেড়েছে 33.5, যেটা মান্থলি পার ক্যাপিটা কনজিউমার এক্সপেন্ডিচার, অর্থাৎ প্রত্যেক মাথাপিছু যে খরচ, সেইটা গ্রামাঞ্চলে বেড়েছে 33.5, শহরাঞ্চলে বেড়েছে 40.42। এই শতাংশ দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক ইন্ডিকেটরের জন্য। এই জন্যই বারবার বলা হচ্ছে ইম্পর্টেন্টলি দ্য নাম্বার শো দ্যাট
proportion of spending on food has dropped to 46.4 for the rural household from 52.9 in 2011-12. খাদ্যের জন্য যে খরচ তার পার্সেন্টেজটা কিন্তু কমেছে। While the urban peers spend just 39.2 of their overall monthly outgoes on food consumption with 42.6 in the current 11 years earlier. তো শহরাঞ্চলে এটা হচ্ছে অনলি 39.2%, যেটা ছিল 42.6 সেটা থেকে কমে হয়েছে 39.2%. This reduction could translate into a lower weightage for fruit price in the country retail inflation calculation. তো এটা রিটেল ইনফ্লেশন ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আর বিষয় হিসেবে কাজ করবে। The MPC number do not take into account the imputed value of item received free of cost by individual through the various social welfare program such as PM Garib Kalyan Anna Yojana or state run scheme, which were calculated separately while including a few non-food item received through such scheme, including computer, mobile phone, bicycle and clothes. তো এখানে যে সমস্ত স্কিমগুলোতে যে সমস্ত জিনিসপত্র দেয়া হয় সেইগুলোকে কিন্তু এই হিসাবের মধ্যে নিয়ে আসা হয়নি, সেটা আলাদা করে ক্যালকুলেট করা হয়েছে, কারণ তার প্রভাবটা এর মধ্যে পড়ে গেলে অরিজিনাল চিত্রটা এখান থেকে স্পষ্ট হবে না, সেই কারণে। The average MPC at 11-12 prices was a tad higher when this item were included while excluding free education and healthcare shops at rupees 2,054 for rural household and 3,544 for urban home. ফ্রি এডুকেশন, হেলথকেয়ার এবং এডুকেশনের জন্য যে খরচ সেটা কিন্তু এই দু জায়গাতে দুরকম রয়েছে, গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে। দ্য স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মিনিস্ট্রি রিলিজ এ ফ্যাক্ট শিট on summary of the survey finding and said a detailed report on the survey will be brought out subsequently. The estimate of the MPC are based on the data collected from 261,746 households, of which 155,014 were in rural area, spread over all state and union territory, and ministry said. Among the state, the MPC is the highest in Sikkim for both rural and urban areas. তো মান্থলি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে সিকিমে রয়েছে। রুরাল আরবান দুটোর ক্ষেত্রেই সিকিমে কিন্তু এটা সব থেকে বেশি। তো এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, খুব গুরুত্বপূর্ণ সার্ভে, এবং কোন অফিস থেকে এই সার্ভেটা করা হয়, কত বছর অন্তর করা হয়, কি নাম রয়েছে, কি কি ইন্ডিকেটরের জন্য এটা কাজে লাগে, এই সমস্ত এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 3 new criminal laws to come into force on July 1. 1 জুলাই থেকে 3টে নতুন যে ক্রিমিনাল ল সেটা কিন্তু বাস্তবায়ন করা হবে, সেটা এফেক্টিভ করা হবে। আফটার ট্র্যাকার্স স্টে সেকশন অফ ভারতীয় ন্যায় সংহিতা অন হিট অ্যান্ড রান কেস পুট অন হোল্ড সিন্স দ্য ল উইল ওভারঅল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম দ্য গভর্নমেন্ট হ্যাজ শর্ট টাইম টু ট্রেন পুলিশ অ্যান্ড জুডিশিয়ারি। কি বলা হচ্ছে এখানে ডিটেলস আমরা দেখব। দ্য 3 নিউ ক্রিমিনাল ল দ্যাট ওয়ার পাসড বাই পার্লামেন্ট ইন 2023 উইল কাম ইন্টু এফেক্ট ফ্রম July 1 অ্যাকর্ডিং টু এ নোটিফিকেশন বাই দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার। তো এটা 1 জুলাই থেকে অ্যাক্টিভ হতে চলেছে। সেকশন 106 ক্লজ 2, সেকশন 102 ক্লজ 2 অফ দ্য ভারতীয় ন্যায় সংহিতা which provide for punishment of 0 to 10 years in hit and run cases has been put on hold. তো ভারতীয় ন্যায় সংহিতা যেখানে পানিশমেন্ট রাখা হয়েছিল 0 থেকে 10 বছর পর্যন্ত হিট অ্যান্ড রান কেসের ক্ষেত্রে, অর্থাৎ যারা অ্যাক্সিডেন্ট করার পর পালিয়ে যান তাদের ক্ষেত্রে এই যে জেল হওয়ার যে টাইম পিরিয়ডটা সেটা বাড়ানো হয়েছিল, এর আগে আমরা আলোচনা করেছি। এই বিষয়ে চেঞ্জেস আনা হয়েছিল এবং একটা সময় স্ট্রাইকও হয়েছে, সারা দেশ জুড়ে আন্দোলনও হয়েছিল। তো যাই হোক, সেটাকে হোল্ডে রাখা হয়েছে। দ্য ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সংহিতা অ্যান্ড ভারতীয় শক্ষ অধিনিধি নিয়ম that will replace the Indian Penal Code 1860, Code of Criminal Procedure 1898 and the Indian Evidence Act 1872 respectively. তো ভারতীয় ন্যায় সংহিতা এটা রিপ্লেস করবে ইন্ডিয়ান পেনাল কোড 1860-এর যে ছিল পেনাল কোডটা সেটাকে রিপ্লেস করবে ভারতীয় ন্যায় সংহিতা।
নাগরিক সংহিতা রিপ্লেস করবে, এই যে ক্রিমিনাল প্রসিডিওর কোড রয়েছে সেটাতে, এবং ভারতীয় শস্য অধিনিয়ম এটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এটাকে রিপ্লেস করবে। প্রেসিডেন্ট উপরিমণ্ডলী অ্যাসেন্ট অন ডিসেম্বর 25, 23, 25 ডিসেম্বর 2023 এখানে দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট, উনি কিন্তু সাইন করেছেন, অর্থাৎ এটা আর বিল নেই, এটা আইনে পরিণত হয়েছে। তো দ্য লেজিসলেশন ওয়ার পাসড ইন 2023, দ্য ডেট অফ ইমপ্লিমেন্টেশন ওয়াজ নট নোটিফাইড। পাস করার পর ডেটটা নোটিফাইড করা হয়নি তখন। MHA নোটিফিকেশন কী হয়েছে বলা হয়েছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের নোটিফিকেশন, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য সাবসেকশন ক্লজ 3 অফ দ্য সেকশন 1 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, the central government hereby appoint July 1, 2024 as the date on which the provision of the said Sanhita, except the provision of the entry relating to the section 106 clause 2 of the Bharatiya National Sanhita 2023, the first schedule shall come into force, the Ministry of Home Affairs notified said. তো ওই বিষয়টাকে 106 ক্লজ 2তে যেটা ছিল, অর্থাৎ 16 থেকে 10 বছরের জন্য সে সাদার ব্যাপারটা ছিল, সেটাকে শুধুমাত্র সেটাকে বাদ দিয়ে বাকি যে প্রভিশনসগুলো আছে সেগুলো সবগুলো অ্যাক্টিভ হবে জুলাই 1, 2024 থেকে। ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ on December 12, 2023 introduced 3 revised bill in the Lok Sabha to replace the existing colonial era criminal law after reading the previous version introduced in August. প্রিভিয়াস ভার্সনটা যেটা আগস্টে ইন্ট্রোডিউস করা ছিল সেটা, যাই হোক, এটা পাশ করানো হয়েছে, আমরা জানি বিষয়টাকে। তো এটা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছে, এটা যে এটা ইমপ্লিমেন্ট হতে চলেছে যা সেটা নিয়ে ইনফরমেশনটা রয়েছে। এরপরে আমরা আরও দেখতে পাবো জুলাই 1 পর কী হতে চলেছে বা বিষয়টা নিয়ে আরও কী ডেভেলপমেন্ট হয় সেটা আমরা এরপর দেখতে পাবো। নেক্সট দেখব সেন্টার টু এক্সামাইন লাদাখ ডিম্যান্ড ফর কনস্টিটিউশনাল সেফগার্ড। তো এর আগে আমরা দেখেছিলাম লাদাখ থেকে কনস্টিটিউশনাল সেফগার্ডের জন্য ডিমান্ড করা হয়েছিল, অর্থাৎ হয় 6 শিডিউলের মধ্যে অন্তর্ভুক্তিকরণ, অথবা রাজ্য করে দেয়া, বা কেন্দ্রশাসিত অঞ্চল থাকলেও সেখানে লেজিসলেচার রাখা, এরকম অপশান দিয়েছিল। আলাপ আলোচনা হয়েছে, সেখানে কি বলা হয়েছে আমরা আজকে ডেভেলপমেন্টটা দেখব। গতকাল এটা নিয়ে কথা হয়েছে। দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ এগ্রিড টু এক্সামাইন হাউ দ্য প্রভিশন অফ দ্য 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন লাদাখ কনটেক্সট অ্যাকর্ডিং টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং রিচ বিটুইন সিভিল সোসাইটি লিডার অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার। তো এই আলাপ আলোচনার মাধ্যমে সরকার এটা ভেবে দেখবে যে লাদাখে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। Officer on Saturday in the next meeting, legal and constitutional expert will come together to discuss the legality and context of granting statehood to Ladakh and its inclusion under the 6th schedule. তো কিভাবে এটা করা যেতে পারে সেটা যারা আইন বিশেষজ্ঞ আছে তারা খতিয়ে দেখবেন নেক্সট মিটিংয়ে। 6th schedule under Article 244 of the Constitution protect tribal population, allowing for the creation of autonomous development council which can frame law on land, public health অ্যান্ড এগ্রিকালচার। তাহলে আর্টিকেল 244 6 শিডিউলে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ট্রাইবাল পপুলেশনদের জন্য কিছু কনস্টিটিউশনাল সেফগার্ড দেওয়া রয়েছে, তারা নিজস্ব আইন তারা নিজের মতো করে তৈরি করতে পারে, ল্যান্ডের বিষয়ে, পাবলিক হেলথের বিষয়ে, এগ্রিকালচারের বিষয়ে। অ্যাজ অফ নাও 10 অটোনোমাস কাউন্সিল এক্সিস্ট ইন আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। বর্তমান সময় অনুযায়ী 10টা অটোনোমাস কাউন্সিল এটা রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামে। তো মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা। অন স্যাটারডে মেম্বার দ্য লাদাখ এফেক্স বডি এলএভি অ্যান্ড কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ইন লাদাখ মেট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অফিসিয়াল ফর থার্ড রাউন্ড অফ মিটিং। ল্যাব অ্যান্ড কেডিএ আর ডিমান্ডিং স্টেটহুড অ্যান্ড ইনক্লুশন অফ লাদাখ ইন দ্য 6th শিডিউল, thus giving tribal status, job reservation for residents and a parliamentary seat each for Ladakh and Kargil. Ladakh was turned into the union territory after the special status of Jammu and Kashmir under Article 370 of the Constitution was revoked by the Parliament on August 5, 2019. এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এটা স্ট্যাটিক পোর্শন পলিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা বাংলা নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে চলে যাব। এখানে গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। অবাঞ্ছিত কলকার নাম দেখানোর প্রস্তাব ট্রাইয়ের। মোবাইল বাণিজ্যিক সংস্থাগুলি প্রচারমূলক ফোনের জোয়ারে ইত্যাদি বিরক্ত গ্রাহক অভিযোগ উঠছে এইসব ফোনের নাম করে আর্থিক প্রতারণার ঘটনা তাদের মাথা ব্যথা আরও বাড়াচ্ছে। সমস্যা রুখতে এবার টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের প্রস্তাব, যিনি ফোন করবেন তার নাম ফুটে উঠুক মোবাইলের পর্দায়, যে টেলিকম সংস্থার খাতায় নথিবদ্ধ থাকবে। তবে সংস্থাগুলি এই ব্যবস্থা চালু করে চিকিৎসা, অর্থাৎ পরিষেবাটি নেওয়া বা না নেওয়া নির্ভর করবে গ্রাহকের ইচ্ছার উপর। মোবাইলে কার ফোন আসছে তা ট্রু কলার বা ভারত কলার আইডি
অ্যান্ড স্ম্যামের মতো অ্যাপ বা পরিষেবা মারফত জানা সম্ভব, কিন্তু সেগুলি সব ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়। ট্রাইয়ের সুপারিশ তাই একটি নির্দিষ্ট সময় পরে ভারতে বিক্রি হওয়া সমস্ত মোবাইলের নাম দেখানোর ব্যবস্থা চালুর নির্দেশ দিক সরকার। সিমের সংযোগ নেওয়ার সময় গ্রাহক আবেদনপত্রে যে নাম দেবেন তা এই পরিষেবায় ব্যবহৃত হবে। গ্রাহক যদি কে ফোন করেছে জানতে আগ্রহী হন তখন তাকে তা জানাবে টেলি সংস্থা। যেসব সংস্থা ব্যবসায়িক কারণে এক বা একাধিক সংযোগ নেয় তাদের প্রতিটি সিমের ক্ষেত্রে পছন্দ মতো নাম বেছে নিতে হবে, যা নাম প্রকাশের পরিষেবায় গ্রাহকের ফোনে দেখা যাবে। তো নতুন সিস্টেম এটা ট্রাই প্রস্তাব করেছে, যদি সরকার এটাকে অ্যাকসেপ্ট করে আমরা ভবিষ্যতে দেখতে পাবো কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই যিনি ব্যক্তি ফোন করছেন তার নামটা প্রকাশিত আমরা দেখতে পাবো। উৎপাদনশীলতা বৃদ্ধি ও সংস্কারে অটল থাকার সওয়াল। এটা গুরুত্বপূর্ণ। একদিকে ভারত বিশ্বের দ্রুততম বৃদ্ধি অর্থনীতি বলে মোদী সরকারের সাফল্যের দাবি, অন্যদিকে চড়া বেকারত্বের হিসাব তুলে ধরে বিরোধীদের তীর। লোকসভা ভোটের মুখে এই চাপানোতরের মধ্যে শনিবার এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া 3.0 সম্মেলনের দ্বিতীয় দিনের নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়ার দাবি, ভারতীয় অর্থনীতির সমস্যা কর্মীদের কম উৎপাদনশীলতা, বেকারত্ব নয়। কারণ তাদের হাতে কাজ থাকলেও তা হয় স্বল্প সময়ের জন্য এবং কম বেতন, যেগুলি তাদের দক্ষতা ব্যবহারেরও সুযোগ দেয় না। অর্থনীতিবিদ, বর্তমানে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান পানাগড়িয়া ওই মঞ্চ থেকে শ্রমবিধি, কৃষি আইন থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের মতো মোদী সরকারের প্রস্তাবিত বিভিন্ন সংস্কারের পথে অটল থাকারও সওয়াল করেন। তার বক্তব্যের মূল বিষয় কর্মসংস্থান কীভাবে বৃদ্ধিতে ইন্ধন যোগাতে পারে তার অর্থনৈতিক চর্চা। সঞ্চালক বলে, ভারতের আর্থিক বৃদ্ধি এবং সম্ভাবনা যতটা অবাক করে তার সাথে কর্মসংস্থান জুড়লে ততটা করে না। এই প্রসঙ্গে পানাগড়িয়া বলছেন, বিতর্ক যদি ছিল দেশে বেকারত্ব বেশি নয়, কেন্দ্রীয় তথ্য অনুযায়ী মাত্র 3 to 4%। তিনি বরং কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানোর উপযোগী করে তোলা না পারার সমস্যা তুলে ধরেছেন। উৎপাদনশীলতা কম, যে কাজ একজন করতে পারে সেটা হয়তো 2-3 জনে করছে, তাই ভালো বেতনে বেশি উৎপাদনশীল কাজ তৈরি প্রধান হচ্ছে চ্যালেঞ্জ। তার দাবি, হাতে গোনা কিছু ক্ষেত্রে বিপুল মূলধন ঢালা হয়, অথচ কর্মী সেখানে সামান্য। যে কৃষি, ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পে বিপুল কর্মী নিযুক্ত, সেখানে পুঁজি কম বা প্রায় নেই। এটাও উৎপাদনশীলতা কমায়। পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে তাই সঠিক নীতি প্রণয়নের জোর দেওয়ার কথা বলেন, সওয়াল করেন অর্থনীতি আরও খুলে দেওয়ার জন্য। আরও ওপেন অর্থনীতি, অর্থাৎ আরও বেশি ধনতান্ত্রিক বিষয়টাকে নিয়ে আসার কথা তিনি বলছেন। কেন্দ্রীয় শ্রম বৃদ্ধি নিয়ে কর্মী সংগঠনগুলি আপত্তি তুললেও পানাগড়িয়া বলেন, শ্রমবিধি সংস্কার জরুরি, ভারতীয় অর্থনীতির রক্ষণশীলতা কমাতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা চর্চা, যেহেতু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই কথা বলছেন এবং তিনি যেটা মূল বিষয় তুলে ধরেছেন সেটা হচ্ছে উৎপাদনশীলতা বাড়াতে হবে। তিনি কাজ করছেন, তিনি যেন আরও বেশি তার প্রোডাক্টিভিটি তার থেকে আসে, সেখান থেকেও কিন্তু জিডিপির পোর্শনটা আরও বেশি বাড়া সম্ভব হবে। বিগত বেশ কিছুদিন ধরে ভাষা নিয়ে চর্চা আমরা দেখতে পেয়েছি, যেহেতু 21 ফেব্রুয়ারি ছিল। তো ভাষা সম্পর্কিত একটা বিষয় বলতে গিয়ে এখানে এডিটোরিয়ালে আলোচনা করা আছে একটা দেশের কথা, যেখানে দেশের সব মানুষ কথা বলেন বাংলায়। আফ্রিকার দেশ, যেখানে মানুষ বাংলায় কথা বলেন। বাংলা ভাষা তার সীমানা পেরিয়ে প্রায় 15,000 মাইল দূরে আফ্রিকার একটি ছোট্ট অপরিচিত দেশে শুধু পৌঁছে যায়নি, সবার মুখের ভাষা হয়ে উঠেছে। দেশটির নাম সিয়েরা লিওন। এর উত্তর দিকে রয়েছে গিনি, দক্ষিণ পূর্বে লাইবেরিয়া, উত্তর পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর। অর্থাৎ আফ্রিকার পশ্চিম উপকূলের দেশ সিয়েরা লিওন। মোট আয়তন 71,740 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 70 লক্ষ। এখানে 1991 থেকে 2002 সালের মধ্যে তুমুল গৃহযুদ্ধ হয়েছিল। যুদ্ধে প্রায় 5 লক্ষের বেশি মানুষ মারা গিয়েছিলেন। দেশের কাঠামো ভেঙে পড়েছিল, তলানিতে এসে ঠেকেছিল জনগণের গড়পড়তা আয়। ফলে দরে দরে 20 লক্ষেরও বেশি মানুষ অন্যান্য দেশের শরণার্থী হিসেবে চলে যেতে বাধ্য হয়। 16টি জাতি বসবাস করে, যাদের প্রত্যেকের আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে। এখানে যারা সরকারি কাজকর্মের ভাষা কিন্তু ইংরেজি, কিন্তু 20টি ভাষা প্রচলিত রয়েছে। সবারই দ্বিতীয় ভাষা ছিল এখানে ক্রেওলটি। মেন্দা ভাষা দক্ষিণাঞ্চলে, ভাষা মধ্যাঞ্চল, তেমনি ভাষা ক্রিয় ভাষা সর্বজনীন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহৃত হয়। যাই হোক, বাংলাদেশ সহ 12টা দেশ এখানে যে ভয়ানক একটা পরিস্থিতি, সেই সময় গৃহযুদ্ধ, সেটা মিশনে যোগ দেয়। সবাই মিলে ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। শেষ মুহূর্তে নানা কারণে অনেক দেশে এখান থেকে সেনা ফিরিয়ে নেয়, কিন্তু বাংলাদেশের সেনারা মাটি আঁকড়ে পড়ে থাকেন, লড়াই চালিয়ে যান, গরিলা নিয়ন্ত্রিত এলাকার পুনরুদ্ধার করেন, সংঘাত দমন করে, পুনরায় শান্তি প্রতিষ্ঠা করেন। আর তার ফলেই বাংলাদেশের সেনারা সেখানকার সাধারণ মানুষের মন জয় করে হয়ে ওঠেন স্থানীয় আপনজন। কোনো কোনো সেনা সেখানকার প্রেমে পড়ে সেখানে বিয়ে থেকে যান। কোনো কোনো সেনা ওখানকার
ওখানেই বসবাস শুরু করেছিলেন। যারা ওখান থেকে গেলেন, যেহেতু বাংলা ছাড়া অন্য কোনো ভাষা খুব একটা ভালো জানতেন না, তাই ওখানকার লোকরাই সেনাদলের কাছ থেকে শিখে নেন বিশ্বের ৫ম বৃহত্তম ভাষা বাংলা ভাষা। আর সেটা ওখানকার আদিবাসীদের মধ্যে এতটাই ছড়িয়ে পড়ে যে ওখানে কথা বলার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা প্রাধান্য পেতে শুরু করে। স্থানীয় বাসিন্দা নয়, বহুদিন ধরে চলে আসা দেশটি গৃহযুদ্ধ যেহেতু বাংলাদেশের সেনাবাহিনীর তৎপরতায় সমাপ্ত হয়েছিল, তাই ওখানকার সরকার বাংলাদেশের সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্য বাংলা ভাষাকে তাদের অফিসিয়াল ভাষা হিসেবে ঘোষণা করে। এরপরেই ওখানে সাধারণ মানুষকে বাংলা ভাষার সাথে বাংলা সংস্কৃত শেখাতে শুরু করেন। ফলে অচিরেই বাংলা ভাষা আফ্রিকার এই ছোট্ট দেশটির অন্যতম প্রধান ভাষায় পরিণত হয়। শুধুমাত্র বাংলাতে কথা বলাই নয়, ওখানকার অধিবাসীরা বাংলা ভাষায় নাচ গান আবৃত্তিও করা শুরু করে দেন। অনেক সময় নিজেদের মধ্যে মাতৃভাষা নয়, বাংলা ভাষাতেই তারা কথা বলেন, নিজেদের মধ্যেও কথা বলেন। তো যাই হোক, এখানে এইভাবে বাংলা ভাষাটা কিন্তু ছড়িয়ে পড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 2 বছর। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2 বছর ধরে চলছে। তো সেই নিয়ে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ রয়েছে। ইউক্রেন যুদ্ধের 2 বছর পেরিয়ে গেল, কিন্তু সহসাই এই যুদ্ধ থামবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। না ইউক্রেন, না রাশিয়া, না তাদের কোনো মিত্র, কারো পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার কোনো চিহ্নমাত্র নেই। কিয়েভ এ ব্যাপারে একরোখা যে তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃতির সীমানা বজায় থাকতে হবে এবং তারা রাশিয়ান সৈন্যদের হটিয়ে দেবে। অন্যদিকে মস্কো তাদের অবস্থানে অনড় যে ইউক্রেন যথাযথ রাষ্ট্র নয় এবং তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান চলবে। আমরা এখন দেখে নেব যুদ্ধের এই মুহূর্তে কী অবস্থা এবং ভবিষ্যতে এটি কোন পর্যন্ত যেতে পারে, কে জিতছে। শীতকাল জুড়ে তীব্র মুখোমুখি লড়াইয়ের দুপক্ষের বেশ প্রাণহানির ঘটনা ঘটেছে। যুদ্ধে ফ্রন্টলাইন প্রায় 1000 কিলোমিটার জুড়ে 2022 সালের শরতের পর থেকে এই এলাকা খুব একটা পরিবর্তন আসেনি। 2 বছর আগে রাশিয়ার পুরো মাত্রায় সামরিক অভিযান শুরুর কয়েক মাসের মধ্যেই ইউক্রেনীয়রা রাশিয়ান সৈন্যদের রাজধানী কিয়েভ উত্তরাঞ্চল থেকে হটিয়ে দিতে সক্ষম হয়। ওই বছরের শেষ দিকে তারা পূর্ব দক্ষিণে দখল করা বড় এলাকা উদ্ধার করে। কিন্তু এই মুহূর্তে রাশিয়ানরা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। ইউক্রেনিয়ানরা বলছে যে তাদের গোলাবারুদ ফুরিয়ে আসছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে দীর্ঘদিন ধরে লড়াই চলা পূর্বাঞ্চলের আডভিকভা শহর থেকে নিজেদের সৈন্য সরিয়ে নেয় ইউক্রেন, যেটা একটা বড় বিজয় হিসেবে দেখে রাশিয়া, কারণ কৌশলগতভাবে আডভিকভা শহরটি আরও ভেতরে অভিযানে পথ খুলে দিতে পারে। কিয়েভ জানায় তারা সৈন্যদের জীবন রক্ষা করতেই তাদের সেখান থেকে সরিয়ে নিয়েছে। তাদের অস্ত্র সৈন্য সংখ্যা যে সেখানে অনেক কম ছিল সেটাও তারা লুকায়নি। গত মে মাসে বাখমুট দখলের পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড় বিজয়। কিন্তু আভডিভকা উত্তর পশ্চিমে দোনেৎস্ক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ইউক্রেনের যে শহরটি 2014 সাল থেকে রাশিয়া দখল করে আছে। 2022 সালে ফেব্রুয়ারিতে যে লক্ষ্য নিয়ে রাশিয়া অভিযান শুরু করেছিল, মিলিটারি ব্লগার রাষ্ট্রীয়ভাবে নানা প্ররোচনায় বলা হয় মাত্র 3 দিনের মধ্যে রাজধানী কিয়েভ দখল করবে। সেই তুলনায় এটা খুব সামান্য অগ্রগতি। বর্তমানে ইউক্রেনের 18% অঞ্চল রাশিয়ার শক্তির নিয়ন্ত্রণে, 18%, যার মধ্যে 2014 সালে মার্চে দখল করা ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহান্স্ক অঞ্চলে বিরাট অংশ রয়েছে। ইউক্রেনের পক্ষে সমর্থন কি কমে আসছে? গত 2 বছর ধরে ইউক্রেনের মিত্ররা প্রচুর পরিমাণ সামরিক, আর্থিক, মানবিক সাহায্য দিয়ে আসছে। কিয়েল ইনস্টিটিউট অব দ্য ওয়ার্ল্ড ইকোনমি হিসেবে 2024 সালে জানুয়ারি পর্যন্ত প্রায় $92 বিলিয়ন এসেছে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। $73 বিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের সরবরাহ করা ট্রাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার আর্টিলারি ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে ব্যাপকভাবে সাহায্য করেছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সহায়তার পরিমাণ অনেক কমে গিয়েছে এবং ইউক্রেনকে আদতে কতদিন তারা মিত্ররা সহযোগিতা চালিয়ে যেতে পারবে সে নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের একটা নতুন $60 বিলিয়ন সহায়তা ঘরোয়া রাজনীতির মারপ্যাচে পড়ে কংগ্রেস আটকে রয়েছে। ইউক্রেনের সমর্থকদের মধ্যে শঙ্কা ভর করছে, যদি নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্প আবারও জিতে আসেন তাহলে যুক্তরাষ্ট্রের সহায়তা থমকে যাবে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন ফেব্রুয়ারিতে নানা আলোচনায় হাঙ্গেরির সাথে দর কষাকষির পর $54 বিলিয়ন মূল্যের সহায়তা অনুমোদন দিয়েছে। হাঙ্গেরি প্রেসিডেন্ট ভিক্টর আরবান, যিনি পুতিনের ঘনিষ্ঠ, তিনি প্রকাশ্যে ইউক্রেনকে সহায়তা বিরোধিতা করেন। ইইউ মার্চের মধ্যে যে মিলিয়ন আর্টিলারি সরবরাহ করতে চেয়েছে কিয়েভ, সেটার অর্ধেক করতে সমর্থ হবে। রাশিয়ার সহযোগী দেশগুলোর মধ্যে রয়েছে প্রতিবেশী বেলারুশ, যাদের অঞ্চল ও আকাশপথ ব্যবহার করে ইউক্রেনে প্রবেশ করছে তারা। যুদ্ধে ইইউ বলছে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে। যদিও ইরান যুদ্ধের শুরুর আগে রাশিয়াকে অল্প কিছু ড্রোন দিয়েছে বলে স্বীকার করেছে। মানুষবিহীন উড়ন্ত যান বা ইভি কার্যকরভাবে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্য আঘাত হানতে সমর্থ হয়েছে। আর এই যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে হামলার সামর্থ্য থাকা দুপক্ষ থেকে ড্রোনের বেশ চাহিদা রয়েছে। পশ্চিমা দেশগুলো যেভাবে চেয়েছিল নিষেধাজ্ঞা সেভাবে কাজ করেনি। রাশিয়া এখনও যেমন তেল বিক্রি করতে সমর্থ হচ্ছে, তেমনি তাদের সামরিক শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি অন্য দেশ থেকে আনতে পারছে।
চীন অবশ্য কোনো দেশকে অর্থ সহায়তা দিচ্ছে না, তারা যুদ্ধে ঘিরে খুব সতর্ক হয়ে তারা কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। তারা রাশিয়াকে হামলার জন্য নিন্দা করছে না, মস্কো সেনাবাহিনীর সমর্থন দিচ্ছে না যদি তারা ভারত রাশিয়া থেকে নিয়মিত তেল কিনছে। রাশিয়া ইউক্রেন দুই দেশেই উন্নয়নশীল দেশগুলোর কাছে ধর্ণা দিয়েছে সমর্থনের জন্য। আফ্রিকা, লাতিন আমেরিকায় প্রচুর কূটনৈতিক সফর করেছে তারা। রাশিয়ার লক্ষ্য কি বদলে গিয়েছে? এখনও বেশিরভাগ বিশ্বাসী যে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন পেতে চান। যুক্তরাষ্ট্রের টক শো উপস্থাপক টকার কার্লসনের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট আবারও এখানকার ইতিহাস সংঘাতের ব্যাপারে তার বিতর্কিত মতামত তুলে ধরেন। তিনি অনেকদিন ধরে কোনো রকম প্রমাণাদি ছাড়াই বলে আসছেন ইউক্রেনের সাধারণ জনগণ, বিশেষ করে পূর্বে দানবাস অঞ্চলের মানুষদের রাশিয়ার নিরাপত্তা দরকার আছে। যুদ্ধের আগে তিনি একটি দীর্ঘ নিবন্ধ লেখেন, সেখানে তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব অস্বীকার করে বলেন রাশিয়া এবং ইউক্রেনের আসলে একই জনগোষ্ঠী। 2023 সালের ডিসেম্বরে তিনি বলছেন, বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য বদল হয়নি এবং নানান অসমর্থিত সূত্রে যে দাবি করা হয় সেখানে চরম ডানপন্থীদের প্রভাব অনেক বেশি, সেখান থেকে বের করে আসতে চান না, তিনি এবার ন্যাৎসি মুক্ত করতে চান। একসাথে মিস্টার পুতিন বলেন ইউক্রেনকে তিনি চান সামরিক বাহিনী বিলুপ্ত করে একটি নিরপেক্ষ দেশ হিসেবে দেখতে, এবং এইখানে ন্যাটো যে প্রস্তাব বিস্তারের চেষ্টা করছে সেই অঞ্চলে সেটার বিরোধিতা করেন তিনি। তো ন্যাটো বিষয়টা আমরা জানি, কারণ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মধ্যে যোগ দেওয়ার চেষ্টা করেছিল ইউক্রেন, কিন্তু পরবর্তীকালে তারা ঘোষণা করে যে তারা যোগ দেবে না, কিন্তু যুদ্ধ কিন্তু সেই চলেই গিয়েছে, সেটা থামে। একটি স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন কখনোই কোনো সামরিক জোটে ছিল না। তাদের যে রাজনৈতিক লক্ষ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান এবং ন্যাটোর সঙ্গে আরও ঘনিষ্ঠতা অর্জন, সে আলোচনা চলাচ্ছিল। এই দুটো বিষয় সফলতা যুদ্ধ শুরুর পর থেকে এখন অনেক বেড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। এই লক্ষ্যগুলি ইউক্রেনকে রাষ্ট্র হিসেবে শক্তিশালী করবে এবং যে কোনো ভূরাজনৈতিক প্রকল্প সেটা হতে পারে কোনোভাবে আবারও সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা তা থেকে রক্ষা করবে। যুদ্ধ কিভাবে শেষ হতে পারে, যেহেতু কোনো দেশই আত্মসমর্পণ করবে বলে মনে হয় না, পুতিনই আবার ক্ষমতায় থাকবে বলে মনে হচ্ছে, বিশেষজ্ঞদের অনুমান এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হতে যাচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তার থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবসকে বেশ কয়েকটা বিশেষজ্ঞ মতামত নিয়ে ভিন্ন ভিন্ন সম্ভাব্য ফলাফল পর্যালোচনা করেছে। সেটাতে সবচেয়ে বেশি যা উঠে এসেছে তা হলো 2025 সালেরও বেশি সময় পর্যন্ত যুদ্ধটা দীর্ঘায়িত হবে, যাতে দুপক্ষে প্রচুর হতাহতের সংখ্যা ঘটবে। ইউক্রেন মৃত্যুদের অস্ত্র সহায়তার উপর নির্ভর করে থাকবে। আর দ্বিতীয় সম্ভাব্য ফলাফল, বিশ্বের অন্যান্য অংশের সংঘাত বাড়বে, যেমন মধ্যপ্রাচ্য, চীন, তাইওয়ান, বলকানদের সাথে রাশিয়ার উত্তেজনা বাড়বে। আরও যে দুটি সম্ভাব্য ফলাফলের কথা উঠে আসছে, যেগুলো সম্ভাবনা খুব সামান্য। একটি হলো ইউক্রেনের সামরিক দিক থেকে কিছুটা অগ্রসর হবে, কিন্তু যুদ্ধ শেষ করার মতো পরিস্থিতি যেতে পারবে না, অথবা ইউক্রেনের মৃত্যুদের সমর্থন পুড়িয়ে আসে এবং তারা একটা সমঝোতা যেতে বাধ্য করবে। তবে অনিশ্চয়তা থেকে যাচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কি হবে, একই সাথে অন্যান্য যুদ্ধ বিশেষত ইসরায়েল হামাস সংঘাত কোন দিকে গড়ায়, সেটা ইউক্রেন রাশিয়ার মৃত্যুদের কীভাবে প্রভাবিত করে, সেসবের উপর অনেক কিছু নির্ভর করছে। যুদ্ধ কি আরও ছড়াতে পারে? এই ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি সতর্ক করে দিয়ে বলেন ইউক্রেনকে কৃত্রিম অস্ত্র সংকটের মধ্যে ফেলে রাখলে তাতে লাভবান হবে রাশিয়া। মিউনিকের এক নিরাপত্তা সম্মেলনে বলেছেন, যদি পশ্চিমা দেশগুলো তার পাশে না দাঁড়ায় তাহলে পুতিন আগামী কয়েক বছরে বিশ্বের আরও অনেক দেশের জন্যই বিপর্যয় বয়ে নিয়ে আসবে। দ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্ক বলছে, রাশিয়া খুব সফলভাবে তাদের অর্থনৈতিক প্রতিরক্ষা শিল্পের সাময়িক ধাক্কা সামলে তাদের সামরিক উৎপাদন বাড়িয়ে নিয়ে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত চালাচ্ছে। তারা বলেছে ইউক্রেন এটার সাথে তাল মেলাতে পারেনি। একই সংখ্যার কথা পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। ইউরোপিয়ান দেশের মধ্যে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এস্তোনিয়ার গোয়েন্দা বিভাগ আর সাম্প্রতিক সংখ্যা প্রকাশ করে জানায়, আগামী দশকের মধ্যে রাশিয়া কোনো ন্যাটো রাষ্ট্রে হামলা করে বসতে পারে। এই সংখ্যার ন্যাটো ইউরোপিয়ান ইউনিয়ন নতুন করে ভবিষ্যৎ ভাবনায় ফেলেছে, যেটা সামরিক সামর্থ্য সমাজে এক ভিন্ন রকম পৃথিবীতে বাস করার জন্য প্রস্তুত করার ক্ষেত্রে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন, কারণ এই যুদ্ধের প্রভাব সারা বিশ্বে পড়েছে এবং এখনও পর্যন্ত সেটা পড়ে চলেছে। বিশেষ করে ইউরোপের সাথে রাশিয়ার যে বাণিজ্যিক সম্পর্ক ছিল সেটা ব্যাহত হওয়ার কারণে সারা বিশ্বে বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে গিয়েছে। বিভিন্ন দেশের অর্থনীতিতে তার প্রভাব লক্ষ্য করা যেতে পারে, ব্রিটেন থেকে শুরু করে সবচেয়ে বেশি, এবং তার আশপাশে অনেক দেশ রয়েছে যেখানে যেটা ফুয়েল যেটা তারা রাশিয়া থেকে সংগ্রহ করত, সেটা গ্যাস হোক বা তেল হোক, সেটা তারা করতে পারছে না। আরও অন্যরকম বিভিন্ন সমস্যা চলছে তার সাথে এই যুদ্ধের সাথে জড়িয়ে, এবং ভবিষ্যতে এই যে আরও সম্ভাবনাগুলো রেখা রয়েছে যে যুদ্ধের সম্ভাবনা হতে পারে, সেটার প্রভাব কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা এরপরেও আরও আমরা দেখতে পাবো বিভিন্ন ডেভেলপমেন্ট, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর কী হতে চলেছে সেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এর সাথে সাথে আজ গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।